আমার বয়স তখন ১২ কিংবা ১৩ হবে। ফরিদপুর থেকে জালালগড় না হলেও ৪০ কিলোমিটার তো হবেই। জালালগড়ে বাবা কাজ করতেন কাপড়ের মিলে, ছোট মাসি ফরিদপুরে থাকতেন। এমনি ঝাড়খণ্ডে এখনকার মতো ভালো যাতায়াত ছিল না। সকাল আর দুপুর মিলিয়ে মোট ৩টিই বাস ছিল সারাদিনে। খুব বদমাইশ ছিলাম বলেই দাদা বোর্ডিং এ ভর্তি করে দেন। দাদা তখন বেসফ এর লেফটেন্যান্ট। বোর্ডিং এর ছুটিতে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হতো। মা সরকারি চাকরি করতেন, তাই সময় সুযোগ হতো না দেখেই সুনুদির সাথেই আমাদের পাঠিয়ে দিতেন। পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত। সুনন্দা মেসোর ছোট বোন, আমাদের থেকে বিশেষ বড় ছিল না, বছর ৫ হবে। দেখতে যেমন মিষ্টি, গান তেমন গাইতে পারত। খেলে আনন্দে কেটে যেত আমাদের কৈশোর। মাসির নাম খুব আধুনিক ছিল, মার থেকে ছোট। মাসি ১৩ বছরের ছোট ছিলেন। রোমা নাম হলেও সবাই মাসিকে রমা করেই ডাকত। অনেক আদর করতেন আমাদের। আর চূড়ান্ত রান্না ছিল হাতের, তাই ফরিদপুরে আসলে ওনার হাতের লিচুর পুডিং, মোরব্বা, কই মাছের কালিয়া, আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত। যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত। মেসো ব্যবসায়ী ছিলেন। এরপর আমরা ব্যারাকপুরে চলে আসি। বাবার বদলি হয়। ছোটবেলার সোনালি দিনগুলো চোখে ভাসে। আমরা সুনন্দাকে কোনোদিন মাসি বলিনি, সুনুদি করেই ডাকতাম। বিহার থেকে ফিরে এসে সুনুদির সাথে বা বড় মাসির সাথে যোগাযোগ হারিয়ে গেছিল। চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকত না প্রায়। আর আমাদের বাড়িতে ফোন অনেক পরেই এসেছিল। বাবার বদলির ৪ বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন। আমাদের ব্যস্তময় জীবন চলতে থাকে। আস্তে আস্তে স্মৃতি ম্লান হতে থাকে। স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যায় গাছের মতো। মা বাবার বয়স হয়েছে, দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন। দাদার ২ ছেলেমেয়ে। দাদা তার পরিবার, মা বাবাকে নিয়ে খুব খুশি। আমি ছোট বলে আমার উপর দায়িত্ব কম ছিল। বয়স ২৭, বিয়ে করলেই করা যায়, কিন্তু বিয়ের দিকে তেমন টান ছিল না। দাদা আম্বালা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম। ভালো ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করার সুবাদে পয়সার অভাব হতো না। বছরে ১-২ বার করে মা বাবা এসে থাকলেও দাদার বাচ্চাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন। মা চাইতেন আমরা সবাই একসাথে থাকি, কিন্তু তা সম্ভব হতো না মোবাইল বা ফোনের দৌলতে। এখন কোনো দূরত্ব দূর ছিল না। মনীষাকে আমার ভালো লাগত, কিন্তু বউ হিসাবে ওকে ভাবিনি। মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আসত রবিবার। মনীষা সেরকমই মেয়ে ছিল, ইংরেজি স্কুলে পড়ার দৌলতে সব কিছুই রপ্ত করে নিয়েছিল। অল্প বয়সে মনীষা আমাকে বিয়ে করবে বা আমাকে ভালোবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না। সোজা কোথায় একে অপরের পরিপূরক ছিলাম। আর অফিসে আমার সাবঅর্ডিনেট দিনগুলো খাপছাড়া কাটলেও বুঝতে পেরেছিলাম জীবনে ভোগের মানে কি। কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লিতেই থাকবে, আর সেখানে বাড়ি কিনছে। দাদার ২ ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল। মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন। দাদার বাড়ির পিছনে পেল্লাই একখানা বাড়ি কিনে দাদা দিল্লিবাসী হয়ে গেলেন। আগে মতো শাসন না করলেও সপ্তাহে একবার ফোনে লেকচার শুনতে হতো। তারাও আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশা ঢেকে গেল যখন খবর আসলো ব্যক্তিগত শত্রুতার জেরে মেসোর বন্ধুরা তাকে ঠকিয়ে পথে বসিয়ে দিয়েছেন। সব থেকে আশ্চর্যের বিষয়, মেসো এই সব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেননি। সুনন্দাদির বিয়ে হয়েছে বিহারেই, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না, তাই তারা মেসোমশাইকে সাহায্য করতে অস্বীকার করে। মেসোর অমন সুন্দর বাড়িখানা বিক্রি করেও ধার শোধ করা যায়নি। এমন অবস্থায় মেসো নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেন। চারিদিকে ঋণের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন এখন নরক প্রায়। তাদের একটি কন্যা সন্তান দীপ্তামিতা ক্লাস 10-এ পড়ে মাত্র। তাকে মেসো দুন স্কুলে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে। এখন রোমা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বেশ খারাপ লাগলো একটা মানুষকে কাছে দেখা, এত ভালো লোক, কিন্তু ভাগ্যের কি পরিহাস। মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে। এরকম পরিস্থিতিতে আমার কাছে শুধু আদেশ আসে, তুই তো অনেক ইনকাম করিস, তুই মাসিকে নিজের কাছে রাখ। অত বড় ফ্ল্যাট কি করবি একা থেকে? তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে, আর দীপা স্কুলের ছুটিতে আসবে থাকবে। মাসির আমরা ছাড়া কে আছে বল? মাসিকে একটা ভালো কাজ দেখে দে। মাসি তো পাস। মার আদেশে আমার সোনার লঙ্কা ছারখার হয়ে গেল। মনীষাকে জানালাম যে আমাদের মস্তির দিন শেষ। আর বন ধুরা যারা আসত আমার ঘরে বেপরোয়া মস্তি করত, তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে তাদের আশা হতাশাতে পরিণত হল। মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে, 40 শেষ করেছে সবে, কিন্তু এমন প্রৌঢ়া মহিলাকে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসিতে আমের আটি ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা শুনে আমার বুক গলে গেল। মাসির দেনা শোধ করতে করতে আমার পুঁজি প্রায় শেষ হবে। এমন সময় মাসির মেয়ের স্কুল থেকে ফোনে আসলো, সামনের বছরে টিউশন ফি ভরতে হবে, অনেক টাকাই নেই করে খরচা হয়েছে, বাধ্য হয়েই সেভিংস এর কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম। মাসির প্রতি ভালোবাসা থাকলেও এখন আমি আর ছোট নেই। দাদা বাবারাই সব ব্যবস্থা করে মাসির ঝাড়খণ্ডের জিনিসপত্র বিক্রি বাট্টা করিয়ে দিলেন। বোচকা বুচকি নিয়ে মাসি আমার ফ্ল্যাটে উঠলেন। আমার নরকীয় দিন শুরু হলো। মাসি কে বুঝতে দেওয়া সম্ভব নয় যে আমি একেবারেই খুশি নয়। কিছু কিছু বন্ধুরা লাল পানি খেতে আসত, তারাও এসে ফিরে যেতে লাগলো।
ছোটবেলায় মাসিকে যা দেখেছিলাম এখন মাসির অনেক পরিবর্তন হয়েছিল। সুন্দর মুখখানা মায়া জড়ানো। আমার মাসি এমনিতেই 5 ফুট 5 ইঞ্চি লম্বা, আগের চুল বয়কাট রাখতেন কিন্তু এখন লম্বা চুলের বিনুনি ফর্সা সুন্দরী মুখে অসাধারণ একটা লালিত্য। মাসি কখনো আমাকে রনি বা রঞ্জন বা সুরঞ্জন সব নামেই ডাকতেন। সকালে রান্না করে আমার রান্না খাইয়ে টিফিন ও দিয়ে দিতেন। সত্যি বলতে মাসির রান্না খেয়ে এত তৃপ্তি পেতাম যে বাকি সব কিছু ভুলেই যেতাম মাসির পাশে। এইভাবে দাঁড়ানোতে মাসি আমার সামনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন যা আমি চাইতাম না। ভালো লাগতো না একরকম মাসির সংসার যেন আমি চালাছিলাম। 2 সপ্তাহ কেটে গেছে, মাসি এসেছে। মাসি মাঝে মাঝে আমার ফোনে মার সাথে বাবার সাথে কথা বলে নিয়ে লাল পানি খাওয়া মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা একদম লাটে উঠে গেল। মনীষা নিজের খিদে মেটাতে রাহুলকে বেছে নিল। রাহুল আমার এক কলিগ কুকুরের মতো মনীষার পিছন পিছন ঘুরে বেড়াত সুযোগ পেল, তাই আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে লাল পানি খাইয়ে মনীষাকে নিয়ে ফুর্তি শুরু করল। কাজ অফিস করতে করতে কেটে গেল 1 মাস। মনে ভাবলাম 9টার পর মাসি তো নিজের ঘরে নিজের মতো থাকে, টিভি দেখে বা বই পড়ে। যদি বন্ধুর বাহানায় নিয়ে আসি কাউকে ক্ষতি কি? আর মাসির ঘর দক্ষিণের বারান্দায়, আমি উত্তরে 2টো ঘর ছেড়ে থাকি, 2টো রান্নাঘর, 2টো বাচ্চাঘর, মাসির ঘর, মাসির বাথরুমের লাগোয়া। এইভাবে আর কতদিন চলবে? লাল পানি খেলেও যদি গন্ধ পায় হয় মাসি আমার অসুবিধা বুঝতে পারত নয়। মাসি বুঝলেও নিরুপায় ছিল। কাজের জন্য আমাকে পিডাপিডি করতে লাগলো। অনেক ভেবে দেখলাম মাসি কাজে গেলে আমার অন্তত একটু সুবিধে নিশ্চয়ই হবে, কিন্তু এমন এক বিধবাকে কোনো অফিসে পাঠাব, সবাই কেউ নেই ভেবে ঠক্কর মারবে। মহাচিন্তা শেষমেশ আমার ব্যাংকের জেমকে বলে মাসিকে আমার ব্যাংক, এই মাসিকে স্টাফ হিসাবে ঢুকিয়ে দিলাম। শর্ত একটাই, অফিসে কাউকে বলা চলবে না যে আমি তার ভাগ্নে, কারণ আমি ব্যাংক ম্যানেজার। যদি সবাই জানতে পারে রোমা আমার মাসি তাহলে আমার অনেক অসুবিধা। তাছাড়া মাসি একটা নর্মাল স্টাফ, আমি বস। যাই হোক, মাসি কাজে যোগ দেওয়াতে সত্যি স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমি অনেকটা ব্যক্তিগত জীবন ফিরে পেলাম। আস্তে আস্তে আরও 2 মাস কেটে গেল। সিগারেট ঘরেই খেতাম আর ইদানিং লাল পানি খাওয়াটাও ঘরেই শুরু করলাম। যেহেতু আমার টাকায় মাসির বাচ্চার পড়াশোনা চলত, সেই জন্য মাসির হাব ভাব পাল্টে যেতে লাগলো। এত বিনা ভালো লাগতো না, এই যেন প্রভু ভৃত্যের মতো ব্যাপার স্যাপার। কেউ কাউকে কিছু না বললেও মাসির আর আমার সংযোগ এতটাই কমে গেল যে শুধু আমার প্রয়োজনের আর চাহিদার কথাটুকু হতো। এর জন্য আমার ব্যস্ততা কতটা দায়ী তা আমি জানতাম না। ছুটির দিন ঘরে থাকতেই ইচ্ছা করত না। গাড়ি ছিল একদিন, তাই মাসিকে গাড়ির সদ উপযোগ করার খাতিরে বললাম, এখানে গাড়ি চালানো শিখে নাও, আমার বাজারের জন্য অপেক্ষা করতে হবে না। মাসি মাথা নিচু করে বলল, কাল খোঁজ নেব। আমি বিরক্ত হয়ে বললাম, আরে খোঁজ নিতে হবে কেন? বিশুদা রয়েছে তো, সব শিখিয়ে পড়িয়ে দেবে। মাসি চুপ করে নিজের ঘরে চলে গেল। বিশুদাই আমার ড্রাইভার। সেদিন শনিবার রাতে ঘরেই বিরক্ত হয়ে পার্টি ডাকলাম। আমার বিশেষ বন্ধু শৈবাল, বরুণ, তার ঋতিকা আর চারু। ঋতিকা জাত জিনিস, যার কাছে খেতে পাবে তার সাথেই শুবে। ওকে পছন্দ না হলেও বরুণ আমার ভালো বন্ধু, মানা করতে পারলাম না। চারু 1 মাস আমাদের ব্রাঞ্চ এ এসেছে, দারুণ সুন্দরী, কিন্তু ঘ্যাম আছে, সহজে শুতে চায় না কারোর সাথে। আমার বসার ঘরে সবাই বসে হাসি ঠাট্টা করছে। চারু আমার ডাকতেই এসেছে, না হলে ও সহজে কোনো পার্টিতে যায় না। ছোট মাসি আগে ভাগেই বুঝে গেছে লাল পানির বোতল এসেছে, কারণ লাল পানির 2টো বোতল নিয়ে আমি ফ্রিজে রেখে এসেছি। মাসি বাড়িতে শাড়ি পরেই থাকেন, আর শাড়ি পরলে মাসিকে আরও সুন্দর দেখায়। মাসিকে দেখে বরুণ চারু চমকে উঠল। ওদের ভুল ভাঙিয়ে দিয়ে সংক্ষেপে সব বলতে হলো মাসিকে। চারু আনন্দ করার জন্য বলল, আন্টি আজ সব ছাড়, আজ পার্টি। মাসি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমায় আর চোখে ডেকে বললেন, তোমার জন্য একটু পাকোড়া বানিয়ে দিই? আমি বললাম, বাহ, তাহলে তো ভালোই হয়। তোমার চেঁচামেচিতে বিরক্ত লাগলে তুমি তোমার ঘরে চলে যেতে পারো। মাসি বলল, না, আমার অসুবিধা নেই, তোমাদের যা ইচ্ছে কর। রাতে কি রান্না করব কিছু? আমার মনে মনে আনন্দ হলো, এই তোমার কি রাতে কেউ কিছু খাবে? আমার মাসি কিন্তু চরম রান্না করতে পারে। ঋতিকা আর বরুণ বাড়ি চলে যাবে। বরুণ অনেক জোর খাটানোর পর ও খেতে সম্মতি জানালো না। চারু বলল, ননভেজ যা খুশি চলবে। মাসি আমার আর চারুর জন্য রান্না করো, চিকেন আচারি আর পরোটা আর রায়তা। হ্যান, পাকোড়া তাড়াতাড়ি দিয়ে যাও। মাসি সম্মতি জানানোর মতো ঘাড় নেড়ে রান্নাঘরে চলে গেল। আমরা লাল পানি খাওয়া চালু করলাম। বরুণ চারু দুজনেই সিগারেট খায়। মাসি অনুমতি নিয়ে ঢুকলেও আমার হাতে সিগারেট জ্বলছিল। আমার শাহ হয়নি বললেও ভুল হবে। বরুণ আর ঋতিকা যাবার জন্য বায়না শুরু করে দিল। পাকোড়ার প্রশংসা কে কি করেছিল সত্যি বলতে আমার মনে নেই। শেষমেশ বরুণ আর ঋতিকা কাজ করার জন্য বেরিয়ে গেল। বুঝতে আমার অসুবিধা হলো না। এবার আমি আর চারু দারুণ জম্পেশ জিনিস। আমি গল্প গাছা শুরু করলাম। চারু খোলা মেলা, কিন্তু লোক বুঝে চলে। আমার হাই পোস্ট, তাই আমাকে সমীহ করলেও ওর মনে কি আছে বোঝা শক্ত। তাই সাধারণভাবেই শুরু হলো কথাবার্তা। চারু কথা বলতে বলতে জানানো যে সে ব্যাঙ্গালোরে থেকে কলকাতায় এসেছে, শুধু বদলি নিয়েই নয়, তার বাবাও এসেছে বদলি হয়ে। এছাড়া পড়াশোনা ব্যাঙ্গালোরেই করেছে। আমি বিয়ের কথা জিজ্ঞাসা করতেই কুক দিয়ে গেল চারু, আর বিয়ে? এখনো এনজয় কিছু করলাম না জীবনে।
গাইস আর হিপক্রাট আমারই লাইনের মনে হলো চারুকে লাল পানি খেতে খেতে ভালো করে দেখছিলাম সুন্দরী তো বটেই। আচ্ছা এই বোতলটাকে শেষ করবে? তুমি তোমার মাসিকে ডাকছ না কেন এখানে? আমি বুঝলাম চারুর লাল পানি খেয়ে ভালই সা হয়েছে, মাসিকে এখানে ডাকলে অপ্রস্তুতেই পড়তে হবে, কিন্তু মনের শয়তানি বুদ্ধি জাগল যদি মাসিকে এখানে বসাই তাহলে মাসি মা বা বাবাকে আমার জীবনযাত্রা নিয়ে কিছুই বলতে পারবে না। আর কোনোভাবে যদি চারু বা অন্য কাউকে এনে সেবা দিতে পারি তাহলে মাসির মুখ বন্ধ হয়ে যাবে। চারুকে উস্কে দিয়ে বললাম, আমি ডাকলে মাসি লজ্জায় নাও আসতে পারে, তার চেয়ে তুমি জোর করে ধরে নিয়ে এসক বলে চারু উঠে মাসির ঘরের দিকে গেল। রান্না শেষ করে মাসি নিজের ঘরে বসে আছে টিভি নিয়ে। চারুর হাঁটা লক্ষ্য করলাম, একটু টাল খাচ্ছিল পিছন দেখবার মতো। আমার মনে মনে একটু অপরাধ বোধ জাগছিল। ঘরে পার্টি করা ঠিক হলো না বোধহয়। একটা সিগারেট নিয়ে ধরিয়ে পেকটা শেষ করতেই আমার চোখ চানা বড়া হয়ে গেল। চারু এক প্রকার টেনেই মাসিকে জোর করে নিয়ে এসেছে। ভীষণ বেমানান লাগছিল মাসিকে এই পরিবেশে। চারু হাত ধরে মাসিকে সোফাতে বসিয়ে বলল, আমরা খাচ্ছি, আপনাকেও খেতে হবে, কোনো আপত্তি শুনছি না। মাসি সমানে না বললেও করুণ চোখে আমার দিকে আর চোখে তাকালো। আমি সার ঘুরে বলে ফেললাম, আগে খেয়েছ মাসি? মাসি মাথা নেড়ে বলল, এক দুবার তোমার মেসো খাইয়েছিল। চারু সাথে সাথে তালি মেরে বলল, সাব্বাস। মাসিকে একটা খানা জাহ বড় পাটিয়ালা পেক দিয়ে বলল, চিয়ার্স। চারু কথাবার্তায় কোনো মার্জিত বোধ প্রকাশ করে না। মাসি জড়তা নিয়ে লাল পানি খেতে থাকলেও আস্তে আস্তে পুরো পেকটাই শেষ করে ফেল। আমার বেশ কৌতুক লাগলো, মনের শয়তানটা জেগে উঠল। দেখি না যদি মাসিকে লাল পানি খাইয়ে অপদস্থ করা যায়। আর এতদিন থেকে আমার উপর মাসির কি মনোভাব গজিয়েছে। আমি চারুকে মাসির অলক্ষ্যে জিজ্ঞাসা করলাম আমার প্ল্যান সম্পর্কে। ওর অভিমত। চারু সানন্দে রাজি হয়ে গেল। চারু রাত আমার বাড়িতেই কাটাবে, কিন্তু সেবা নেবে না। আগে ভাগেই জানিয়ে দিল। আমি দমে গেলাম একটু। চারুর কথা শুনে লাল পানি খেয়ে ফুর্তি না করলে হয়? মাসি বসেছিল তবে সংযত হয়ে। আর একটু সার হালকা আমেজ মাসিকে খোলামেলা করে দিল। ক্ষণিকেই বাচ্চাঘর থেকে ফিরে এসে চারু আর আমি আমাদের প্ল্যান মতো মাসিকে আমাদের মজার খোরাক বানাবো ভাবলাম। চারুকে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না চারু এমন দুষ্টু বুদ্ধি মাথায় রাখে, আর চারু যে গভীর জলের মাছ। বুঝতে অসুবিধা হলো না আমার। চারু মাসির গায়ের কাছে বসে মাসিকে বলল, তুমি এত চুপচাপ কেন? আমরা কি তোমার আপন নয়? আমরা 3 পেগ খেয়ে নিলাম আর তুমি 1 পেগ ধরেই বসে আছো। মাসি মৃদু হেসে বলল, আমার তোমাদের মতো অভ্যাস নেই, আর এখন আর এসব কি মানায়? চারু না করে বলল, না ওসব চলবে না, এই পেগটা খেতেই হবে বলে আরেকটা জাম্বো পাতিয়ালা পেগ মাসির হাতে ধরিয়ে দিল। মাসি না করলেও গল্পের ছলে এদিক ওদিক করে পুরোটাই খেয়ে ফেল। সার ঘোরে এবার বাড়তে থাকলো। মাসির খিলখিলিয়ে হাসি আর আলু থালু হয়ে পড়ে সোফাতে বসে থাকা দেখে চারু আর আমি মস্তি নিতে থাকলাম। চারু প্রশ্ন করল, আচ্ছা রমা মাসি, রঞ্জু কেমন ছেলে? মাসি চারুর মুখে হাত রেখে বলল, ওহ ভগবান, একরকম আমার মালিক। আমি জানি না। এমন ভাব করে বললাম, কেন মাসি এমন কথা বলছো? তুমি জানো না চারু, রঞ্জু আমায় নতুন জীবন দিয়েছে। ওর ঋণের বোঝায় আমি ডুবে আছি, আর জানি না কোনোদিন ঋণ শোধ করতে পারবো কিনা। চারু বলল, আচ্ছা ও যে লাল পানি খাচ্ছে, সিগারেট খাচ্ছে? মাসি ওই কথা উড়িয়ে দিয়ে বলল, এখনকার ছেলে মেয়েরা একটু আধটু খায়, ওহ একা থাকে বেচারা, কি বা করবে। মাসির কথা শুনে ভালো লাগলো। চুপচাপ গিয়ে হান্ডি ক্যাম চালিয়ে দিলাম। চারু আর মাসিকে বুঝতে দিলাম না টিভির উপর আমি হান্ডি ক্যাম রাখি। তোয়ালে চাপা দিয়ে মাসির সংকোচ কাটাতে ঘর থেকে সিগারেট বেরিয়ে গেলাম। চারু এবার শালীনতার মাত্র ছাড়িয়ে ফেল। তুমি আসতে ওর কত অসুবিধা, ওর মেয়ে বন্ধুরা এখানে আসতেই পারে না। বাইরে থেকে দাঁড়িয়ে বারান্দায় আমি সব কথা শুনছি। মাসিকে কোথায় কোথায় হেনস্তা করার ইচ্ছা জাগলো। সত্যি মাসি আমাকে মানে না, আমার পয়সার জন্য এমন কথা বলছে। বুঝতে হবে না অসুবিধা কোথায়, ওর মেয়ে বন্ধু আসলে আসবে। এখন ওর বিয়ে করার কথা আমার জন্যই না। ওর কত কষ্ট আমার জীবনে, আর কি বা আছে। ওহ আমার মেয়ের দায়িত্ব নিয়েছে, এটাই বড় কথা। তার জন্য আমি তো এমনিতেই ওর কাছে ঋণী। ওহ না থাকলে হয়তো আমার পথে বসতে হতো। আমি সত্যি সেইভাবে মাসি আমার সহানুভূতির নিচে চাপা পড়ে থাকতে দেখতে চাইনি। মাসি ঘরে আছে, আমিও ঘরে ঢুকলাম। মাসির কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। সায় টাল হয়ে আবল তাবল বকছে, আর চারু মাসিকে খোরাক বানাচ্ছে। চারু সায় বিভোর। মাসির শাড়িটাও বেশ খানিকটা উপর থেকে সরে গেছে। এই দেখে চমকে উঠলাম। মাসিকে ছোটবেলায় দেখেছিলাম সুশ্রী মায়ামা মুখ, বেশ সুন্দর। মাসির স্কিন মাখনের মতো। এখন এতদিন পর দেখে কারেন্ট লেগে গেল। ঘরে এমন জিনিস থাকতে যদি সেবা দিতে না পারি, লাল পানি খাওয়ানোর সুযোগে কিন তু চারু ঘরে কিছু করতে দেবে না, আগে ভাগে বলে দিয়েছে। বসার ঘরে ক্যামেরা চলছিল, তাই বন্ধ করে দিয়ে আসলাম মাসিকে। মাসির ঘরে গিয়েই কিছু একটা করতে হবে। চারুকে জিজ্ঞাসা করলাম, চল খাওয়া যাক। চারু রাজি হয়ে গেল। মাসিকে বললাম খাবার বাড়তে। মাসির লাল পানি খাওয়ার অভ্যাস নেই। টলতে টলতে রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে আসলো। চারু সাহায্য করল। মাসি সায় এতটাই মাতাল হয়ে গেছে কি বকছে খেয়াল নেই। চারু টাল হয়ে মাঝে মাঝেই আমার উপর ঢলে পড়ছে, আমি জেনে শুনেই
লাল পানি কম খেয়েছি। মাসির হাতের রান্না খেয়ে চারু আনন্দে গলে পড়ল। কি সুন্দর রান্না! এই সব চলতে লাগলো। খাবার টেবিলে রান্না খেতে হলো না মাসিকে। 2-4 গ্রাস মুখে দিয়ে হাত ধুয়ে নিল। আমি খাওয়া সেরে মাসিকে জিজ্ঞাসা করলাম, খেলে না যে? মাসি বলল তার শাহ হয়েছে, খাবার ইচ্ছা নেই। চারুকে ইশারায় বাইরে বারান্দায় আসতে বললাম। চারু চালাক শাহ হলেও তালের ছন্দ হারায়নি। মাসিকে খাবার টেবিল পরিষ্কার করতে বললেও মাসি শায় কি করছিল মাসি নিজেই জানে না। আমি চারুকে জিজ্ঞাসা করলাম সোজাসুজি, চারু চল এনজয় করা যাক। চারু আবার বেঁকে বসল, বলল আমরা আগে একে অপরকে চিনি, তারপর এখনই ইন্টারকোর্স নয়। আমি বললাম তাহলে মাসিকে শেপ দেওয়ার সুযোগ করে দাও। চারু একটু অবাক হয়ে বলল ঠারকি সালা। আমি বললাম আরে লাল পানি খেয়ে একটু আকটু না হলে হয় না। চারু বলল তোমার মাসিকে যা লাল পানি খাইয়েছি আর 30 মিনিটে এমনি বেঘরে ঘুমিয়ে পড়বে। তারপর আমার এই ব্যাপারটা মনপুত্ত হলো না। আমি বললাম ঘুমিয়ে কাজ করার মজা থাকবে না? তার চেয়ে মাসিকে জাগিয়ে রেখে করার উপায় নেই? চারু খানিকটা চিন্তা করে বলল একটু ভাবতে দাও। আচ্ছা তোমার মাসির দুর্বলতা কি? আমি বললাম দীপা মাসির মেয়ে, সে তো দুন স্কুলে পড়ে। আচ্ছা যদি মাসির লাল পানি খাওয়ার গল্প তোমার বাড়ির লোক জানে তাহলে কিছু তোমার সুবিধা হবে কি? আমি চমকে উঠলাম। আমি একটু আগেই ক্যামেরা বন্ধ করে রেখে এসেছি। বাধ্য হয়েই চারুকে বললাম আমি এমনি খেয়ালে ক্যামেরা করেছি মাসির লাল পানি খাওয়া। চারু আমার কাঁধে ঘুষি মেরে বলল সাবাস, তুমি শুধু গান্ডু নয়, 1 নাম্বারের জিনিস। চারুর মুখ থেকে এমন কথা শুনে আনন্দ হলো। লাল পানি একদম লাইনের। এই সময় ঝনঝন করে মাসির হাত থেকে দামি ডিনার সেট পড়ে ভেঙে গেল। ওটা মার দেওয়া, মা ভালোবেসে দিয়েছিল। ভীষণ রাগ হলো। মাসি ঘাবড়ে গিয়ে তার পরিষ্কার করতে গিয়ে হাত কেটে ফেল। কাছে ছুটে ভিতরে গিয়ে দেখি মাসি পরিষ্কার করে দিয়েছে। জায়গাটা হাতে একটুখানি কেটেছে, বিশেষ কিছু না। চরম রাগ হলো। খানিকটা দাবাড়ি দিয়ে বললাম মার এত সুন্দর জিনিসটা নষ্ট করলে। মাসি নাবালকের মতো বলে বসল কি করব, পড়ে গেল যে। আমি খিচিয়ে উঠলাম পড়ে গেল এমনি। তুমি পানি খেয়ে নিজেকে ঠিক রাখতে পারো না? মাসি জবাব দেয় না, মাথা নিচু করে থাকে। চারু আমাকে চোখের ইশারায় খেলা শুরু করতে বলল। আমি রাগ করতে পারি না, তবুও বেশ হাঁকিয়ে বললাম তুমি পানি খেয়েছ আমাদের সাথে বসে। তুমি যেন কেউ জানলে কি হবে? হাত ধরে আলতো টেনে ঘরে নিয়ে এসে সোজা ঠেফ চালিয়ে দিলাম। ক্যামেরার জ্যাক লাগানোই থাকে চালাতে। মাসির পানি খাওয়ার সিন ঠেফতে ভেসে উঠল। প্রচণ্ড সাথে থাকায় বুঝতে পারল না কিভাবে রিয়াক্ট করবে। চারু আমার সাথে তাল মেলালো। তোমাকে কি কচি বছর মতো কথায় কথায় শাস্তি দিতে হবে? আমি আজই মাকে বলছি তোমার কীর্তির কথা। একদিন তোমাকে পরীক্ষা করলাম আর তুমি খেয়ে নিলে। আমি বললে তুমি সব কিছু করবে। মাসির চোখে জল চলে আসলো। পাঠাব এই ভিডিও মার কাছে? কি বলবে তারা? মাসি নির্যাতিতার মতো শাড়ির আঁচল কোমরের খুঁটে গুজে আমার পা জড়িয়ে ধরে বলল রঞ্জু ভুল হয়ে গেছে। আমি বললাম ভুল আর কত করবে মাসি? তার চেয়ে আমি দীপাকে টাকা পাঠানো বন্ধ করে দিই। তোমায় ধার শোধ করে আমার কাছে এনে রাখলাম, তোমায় চাকরি করে দিলাম। মাসি আবার উঠে হাত জোর করে বলল দোহাই বাবা, তুমি যা বলবে আমি করব। চাকর হয়ে থাকব, তুমি আমার মেয়েকে পড়াও। আমি নরম হয়ে বললাম শুনতে পারি, কিন্তু আমি যা বলব শুনতে হবে। আর যেভাবে বলব চলতে হবে। একটু আগেই না তুমি বললে আমি নাকি তোমার কাছে ভগবান? মাথা নেড়ে বাচ্চার মতো বলে উঠল হ্যান শুনব যা বলবে। পা টিপে দেব, মালিশ করে দেব, যা বলবে শুনুব। সায় মাসির খেয়ালি নেই মাসি কি বলছে। আমি বললাম ঠিক আছে, ডিনার সেট ভাঙ্গার জন্য ঘরের কোণে নীল ডাউন হয়ে দাঁড়াও, পানি খাওয়ার শাস্তি পড়ে হবে। মাসি তাড়াতাড়ি করে ঘরের কোণে নীল ডাউন হয়ে বসে পড়ল, কিন্তু শাড়ি পরে নীল ডাউন হওয়া যায় না। তাই বারবার মাসি তাল সামলাতে না পেরে দেয়ালে ঠেস খাচ্ছিল। মাসিকে আরেকটু হেনস্থা করার জন্য বললাম শাড়ি পরে নীল ডাউন হয় না। চারু এতক্ষণ রসিয়ে মজা নিচ্ছিল। এবার চারু হঠাৎ করে মাসি কাছে গিয়ে চাপড় মেরে বলল টা কি নীল ডাউন? আমি অবাক হয়ে গেলাম। আরও অবাক হলাম যখন চারু মাসির চুলের খোপা ধরে টেনে বলল এতক্ষণ কিছু বলছি না বলে? নীল ডাউন যেভাবে বাচ্চারা হয় সেইভাবে। নামা শাড়ি। আমার নাগরকেই পেয়েছিস লুটে খাবার জন্য? আমি অপলক চারুর দিকে তাকিয়ে ভাবলাম একই স্বপ্ন দেখছি। কাঁপতে কাঁপতে শাড়ি নামিয়ে ফেল। মাসি আমার দিকে তাকিয়ে মলিন সুরে বলল এবার ঠিক আছে রঞ্জু। আমি কাছে এসে একটু সাহস নিয়েই বললাম চারু যা বলবে তাতেই আমি রাজি। চারু আমাকে সরিয়ে দিয়ে বলল কি হয়েছে? কিছু হয়নি। চারু সাহসের মাত্র ছাড়িয়ে বলল লাখ লাখ টাকা দিয়েছে আমার বর, তুই কি আমার বরের মাথায় বসে খাবি হারামজাদি? মাসি পানি খেয়ে ভুল করেছে, সেটা ভালোই বুঝতে পেরেছে। আমার দিকে তাকিয়ে বলল এক সেট হতে হবে? ওহ, তো আমার ছেলের মতো ছেলে সামনে আমাকে এমন অপমান করবে? চারুর আগে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যাওয়ার ভান করে বলল আমার কথা গায়ে লাগছে না। এই যাও যাও রঞ্জু, তুমি নিজে ছিঁড়ে দাও। আমি বলছি না হলে আমি তোমার মা বাবার কাছে যাব আর বলব তুমি আমাকে পেট বাঁধিয়ে বিয়ে করছো না। আমিও অভিনয় করার মতো মাসির কাছে গিয়ে বললাম মাসি ওহ যা বলছে তাই কর, না হলে আমাদের সবার বিপদ। চারুর এমন দুঃসাহসিক কাজ আমায় শুধু অবাক করল না, অদ্ভুত পরিস্থিতিতে এনে দাঁড় করল। যা করছি তার পরিণাম কি হতে পারে আমার জানা নেই। যদি মাসি
বিদ্রোহ করে বসে আর লোক জানাজানি হয় তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। পানি খেয়ে কি থেকে কি হয়ে যাবে আমার ভাবনা চিন্তায় ছেদ পড়ল। চারু আরও আগ্রাসী মনভাব নিয়ে মাসির উপর ঝাঁপিয়ে পড়ল। এখন রঞ্জু যা চাইবে তাই করবে। ঘুরে দাঁড়া আমাদের দিকে। মাসি মনে মনে কি ভাবছিল জানি না। মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। এই অবস্থাটাই আমাদের কাছে আদর্শ অবস্থা।